দুজন যায় না। আপনি কে? আপনার বাড়ি? হ্যাঁ, আর যে পানিটা খেলে ওটা আমার। ও, আপনি মানে একা থাকেন? একা থাকি না, 100 জন নিয়ে থাকি, তাতে আপনার দরকার নেই। আপনার পরিচয়টা বলুন। আপনি কে? আপনি 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 এখানে কি করেন? আজকাল কাউকে বিশ্বাস না 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 না, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। এই যুদ্ধের সময় বুঝলেন কাউকে বিশ্বাস করার কোনো কারণ নেই। বুঝলেন, আমার ওই এক ছেলে সে গেছে যুদ্ধে, মানে মুক্তিযোদ্ধা, আর এক ছেলে সে হলো গিয়ে ওই সাব ডিভিশনাল রাজাকার কমান্ডার। তো আমার অবশ্য সুবিধেই, আমাদের ওই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সাথে একদিন বলেই বসলেন, মিস্টার সুবিদ আলী মুখতার, ইউ আর এ ভেরি লাকি ডগ। আমাকে খুব ভালোবাসে, বুঝলেন, খুব ভালোবাসে। তা বলে কি যে আপনার এক ছেলে হলো গিয়ে মুক্তিযোদ্ধা, আর এক ছেলে হলো গিয়ে রাজাকার কমান্ডার। আপনার ওই দেশ স্বাধীন হলেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আবার না হলেও কেউ কোনো ক্ষতি করতে। তো আপনি বড্ড বেশি কথা বলেন এবং বাজে কথা বলেন, আপনি আসল কথা বলেন না। অবশ্যই এইটুকু জানা গেল যে আপনার নাম হচ্ছে সুবিদ আলী, আর পেশায় যে উকিলাত বা মুক্তার সাথে প্রধান থেকে বুঝতে পারছি। এটা আপনি কোন জেলার কোন কোর্টের মুক্তার? ও, এই যে এলাকাটা যে সাব ডিভিশনের আন্ডারে, আমি সেই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কোর্টে মুক্তারি প্র্যাকটিস করি। আমাকে না ওইখানে এক ডাকে সবাই চেনে। আপনার নিশ্চয়ই কোনোদিন কোর্টে যাওয়ার সৌভাগ্য হয়নি, হলে বুঝতেন যে আমার কি পরিমাণ সুনাম। যে কোনো লোককে গিয়ে জিজ্ঞেস করেন, এনি কেস, ইভেন মার্ডার কেস, ফর জামিন কার কাছে যাব, সবাই বলবে ফর বেল অনলি সুবিদ আলী মুখতার। কিন্তু আমার এই খ্যাতি যে ক্ষতির কারণ হবে তাকে আমি জানতাম, সেই জন্য যে ভাই পালিয়ে এলাম। খ্যাতির জন্য পালিয়ে এখানে এলেন? বলছিলাম কি, ওই সবাই করলো কি, আমার তো ভীষণ সুনাম হয়ে গেছে বাজারে। তা একদিন এক মহিলা এসে একবার ধাস আমার পায়ের উপর পড়ে গেল, বললো যেমন করে হোক তার ছেলেকে জামিন করিয়ে দিতে হবে। আচ্ছা বলেন তো, এটা হলো গিয়ে একটা মার্শাল ল, আর ওই যে কি লোকটার নাম জানো, ওই ইয়াহিয়া খান মার্শাল ল। একবার কাউকে জেলের মধ্যে ঢোকালে কি বের করে আনা যায়? কিন্তু আমি জামিন করে দিলাম, বড় মায়া হলো তাই জামিন করিয়ে দিলাম। কিন্তু মায়াই আমার কালো হয়ে গেল, আমাকে এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, পালিয়ে এলেন কেন সেটা তো বললেন না। আচ্ছা সেই কথা তো বলছি, যে ওই যখন জামিন করিয়ে দিলাম তারপর সে ছামড়া করলো কি জানেন, তার মনে যে কি ছিল কে জানে, সে করলো কি বর্ডার পার হয়ে একবারে ইন্ডিয়া চলে গেল। গেল তো গেল, একবারে মুক্তিযুদ্ধ হয়ে গেল। কোর্টে আমার বিরুদ্ধে মুখতার আছে না, আমার ভালো চায় না আমার লোক তো অনেক আছে। সে ব্যাপারটা করলো কি, আমার নামে এক পিটিশন ঠুকে দিল মেজরের কাছে যে আমি নাকি এই মুক্তিযোদ্ধাদের আশকারা দিই। আমি এত করে শালা মেজরকে বললাম যে দেখিয়ে আমার এক লড়কা পাকিস্তান কौम का सोही राजाकार है। था ওই বেটা মেজর বলে কি, তোমার এক লড়কা তো মুক্তি है, तुम यहाँ से लड़का धर के इंडिया में मुक्ति बनाता है। বলো তো আমি কি করি? ইন্ডিয়া চলে গেলেই তো পারতেন। ভেবেছিলাম আমার আর কি, এই ওই ছেলেদের কথা তো বললামই, আর ওই 3টে মেয়ে ছিল পার করে দিয়েছি। আর বউ যে ছিল সে করলো কি, প্রসব করতে গিয়ে টেসে গেল, ফিনিশ। আমার আর কি, ভেবেছিলাম চলেই যাব। গেলেন না কেন সেটা তো বলছেন না। ওই কি বলবো বলেন, অঙ্কে মেলে না যে। বাপ 14 পুরুষের ভিটে, যদি দেশ স্বাধীন না হয়, যদি পাকিস্তান টিকে যায়, আর যদি দেশ স্বাধীন হয়ে যায়, কে জানে। আপনি জানেন? জানলে কি আপনার এখানে পালিয়ে চলে আসি? বলুন। আপনার সাথে আমারও কিছুটা মিল আছে। একটু খাই।
আপনি একজনকে জামিনে ছাড়িয়ে পালিয়ে আসছেন, আমি সেরকম একজনের চিকিৎসা করার জন্য পালাতে বাধ্য হয়েছি। আমি হচ্ছি দেবহাটা থানার সরকারি হাসপাতালের ডাক্তার। আমার হাসপাতালে যাওয়ার কি আপনার সৌভাগ্য হয়েছে? জি না। শোন, একদিন রাতের বেলা দুটা ইয়াং ছেলে আরেকজনকে নিয়ে এলো রোগী উন্ডে। তা আমি সেলাই টেলাই করে ব্যান্ডেজ শেষ করতে না করতে দুজনের ওকে নিয়ে চলে গেল। বাস পরদিন সকালবেলা শান্তি কমিটির চেয়ারম্যান সাহেব এসে হাজির। কি না, আমাকে সদরে মেজর সাহেব ডেকে পাঠিয়ে। আবার মেজর? আমি তখন ওই ওসি এলএসডি আর ডিসি ডেভের সঙ্গে আলাপ করলাম। তারাও সায় দিলেন না, কারণ কয়েকদিন আগে পোস্টমাস্টার সাহেবকে ওই রকম মেজর সাহেব ডেকে নিয়ে গেছিল, তিনি আর ফেরেননি। জানের মায়া কান্না আছে বলুন। হ্যাঁ ঠিক বলেছেন। তারপর পালিয়ে এলাম। আর একটা মিনিট হচ্ছে আপনার সঙ্গে, আপনি ইন্ডিয়া যাননি। আমি একবার ভেবেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে ইন্ডিয়া যদি যাই, আমি ডাক্তার টের পেয়ে আমাকে যদি ফ্রন্টে পাঠিয়ে দেয় ক্যাম্পে, এই বয়সে ওর মধ্যে যেতে চাই না। ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। বুড়ো হয়ে গেছি, এই বৃদ্ধ বয়সে কি যুদ্ধ টুদ্ধ ভালো লাগে বলেন? না 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 ডাক্তার সাহেব, এই কথা না বলতে পারলে আর কথা না শুনতে পারলে আপনি বাঁচবেন কি করে বলুন তো? মানে আপনি আপনি একা থাকতে পারেন কখনো? আছি তো, এই যে 7-8 দিন ধরে আছি, আমার তো কোনো কষ্ট হচ্ছে না, এবং আমি কম কথা খুব পছন্দ করি। অবশ্যই একজন মানুষ থাকলে ভালোই হয়, তবে একটা কথা, কথা কম বলার চেষ্টা করবেন। আপনি বলছেন বাজার এখান থেকে 10 মাইল? তাহলে তো ডাক্তার সাহেব আমাদেরকে 7 দিনের বাজার একদিন করতে হয়। মুক্তার স্যার, আপনি আবার বেশি কথা বলছেন। আসলে ব্যাপার হলো কি জানেন, ওটা হলো একটা অভ্যাস। ওই হতেন মুক্তার, তাহলে বুঝতেন কথা কত রকমের হয়। কথা হলো কি, চুপ, একদম কোয়েট, চুপ। চুপ করে তো আছি, কিন্তু বলবেন তো কেন চুপ? শব্দ শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দ। আমাদের এনিমি হতে পারে। এনিমি? না না, পাকিস্তান আর্মি আসবে কোথেকে? कोई हिलो मत, कोई हिलो मत। एक लफ्ज भी बोला ना 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 तो ये डगर दिखा एकदम खत्म कर ना। हम लोग कुछ नहीं बोलेगा। ये हमारा एक लड़का ये पाकिस्तान का सोही रजाकार कमांडर है। सोही रजाकार कमांडर है? तब तू तो रजाकार का बाप। ये और एक लड़का है, वो मुक्ति बाहिनी का योद्धा है। अरे तब तू क्या है? जहाँ बोलेगा ताई है, पाकिस्तानियों है और बांगालियों है। বাঙালি? আপনাদের মধ্যে কেউ দালাল আছেন? না, কেউ দালাল নেই। আসলে আমরা দুজনেই এক পাকিস্তানি মেজরের ভয়ে পালিয়ে এখানে এসেছি। কিন্তু ভাই, আপনি কে? হ্যাঁ বলুন তো, আপনি কে? আপনাকে দেখলে একদম পাকিস্তান বলে মনে হয়। আর ওই গোপটাও সেরকম, বুঝলেন। আমার এক ওই সম্বন্ধী পাকিস্তান আর্মিতে হাবিলদার ছিল, একদম এরকম গোপ। আপনারা সত্যি বলছেন আপনাদের মধ্যে কেউ দালাল নেই? যদি প্রমাণ হয় আপনাদের মধ্যে কেউ দালাল, তাহলে ওই মাথা থেকে ধরটা একদম আলাদা করে ফেলবেন। জানেন, আজ আমার এই শরীরের মধ্যে কোনো মায়া দায় নেই। আচ্ছা, সেটা হলো, কিন্তু আপনার পরিচয় না দেওয়া পর্যন্ত আমাদের মন থেকে কিন্তু ভয় যাচ্ছে না। মানে একটু শান্তির জন্য পালিয়ে এখানে এসেছি, যেখানে যাই সেখানেই যুদ্ধ। আপনি কে? বুঝতে পেরেছেন, আমি আর্মিতে ছিলাম, এক্স আর্মি। 1965-এ আমি ওই পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধ করেছি। ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান আমাকে একটা মেডেল দিয়েছিলেন।
বাঙালি হয়ে সেদিন আমি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিলাম, আজ পাকিস্তানিরা আমাদেরকে মারছে। বেঈমান! আর যদি আমার হাতে একটা এলএমজি থাকতো, আমি একলাই সব সবাইকে খুন করে ফেলতাম। আচ্ছা আচ্ছা, আপনি বলতে পারেন এখানে কি কাছাকাছি কোথাও যুদ্ধ চলছে? আমি রাত্রে মাঝে মাঝে শব্দ শুনতে পাই। কি বললাম, আমার হাতে যদি একটা এলএমজি আজ থাকতো তাহলে সবগুলোকে আমি খুন করে ফেলতাম। হ্যাঁ, ভোর রাতে হঠাৎ আক্রমণ করে বসলো, সবাই তখন ঘুমে, একেবারে কেউ জেগে নেই। আমার ওই রোকেয়া ছিল উঠোনে, ঝাঁকে ঝাঁকে গুলি, লাখে লাখে গুলি, কেমন গুলি আর গুলি। আমি উঠে বাইরে এসে দেখলাম উঠোনে আমার রোকেয়া লাশ পড়ে আছে। তারপর আমার ওই 3 বছরের একটা শিশু টুলকি 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 বহমান নদীর তরঙ্গে তরঙ্গে আজ কি ক্রন্দন শুনি, দমকা হাওয়ার সাথে মিশে আছে কি হাহাকার, পল্লবে পল্লবে কি এক বিষণ্ণ চাপা আর্তনাদ। প্রেয়সী মঞ্জুরি, তুমি কি শুনতে পাও না তরঙ্গের সেই ক্রন্দন, সেই হাহাকার, সেই আর্তনাদ? এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে মঞ্জুরি? এ তো আমার সেই বাংলা নয়, এ তো সেই নদী নয় যে ছিল আমার কৈশোরের প্রথম ভালোবাসা। এখানে তো এখন আকাল, শকুরের আনাগোনা পাথরের মতো এই নিশ্চল আকাশে। কোথায় আমার সেই মুখর শৈশব, কোথায় আমার সেই অন্ধকারের বুক ছিঁড়ে আনা বিদ্যুৎ ঝলকের মতো হাস্যোজ্জ্বল যৌবন, কোথায় আমার ধমনীতে সেই স্পন্দিত বাংলা? ওই মাত্র 3 বছরের শিশু, অবোধ শিশু। আচ্ছা, কি ক্ষতি করেছিল ওদের? কেন মারলো ওরা? কেন মারল? জানেন, আর্মিতে ছিলাম তো, খোলামেলা স্বাধীন জীবন, ভেবেছিলাম আর বিয়ে টিয়ে করবো না। কিন্তু হঠাৎ বিয়েটা, ওই রোকেয়া বিয়ে করে ফেললাম। আর ওই 3 বছরের টুলকি, আমার মেয়ে টুলকি, ওর ওই কচি বুকটায় এতগুলো গুলি। তারপরেও জানেন, তারপরেও ওর সেই কচি মুখটায় সেই দুষ্টুমি হাসিটা তখনও লেগেছিল। এরপরে আপনারা কোথায় যাবেন? আমরা ভাবছি যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা কোথাও যাব না। বেশ, তাহলে ভালোই হলো। আমরা 3 বুড়ো মিলে এখানে বেশ সুখে শান্তিতে মিলেমিশে থাকি। হ্যাঁ, সেটা মন্দ নয়, কিন্তু একটা কথা। কি? মানে বলছিলাম যে এই দালালদের লোকজন তো চারদিকে ঘোরাফেরা করে, তো এই এতগুলো লোক একসঙ্গে থাকতে দেখলে কোনো বিপদ। আপনাদের কোথাও যেতে হয় আপনারা যান,
আমি যাব না। এই এই জায়গাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, একটা দিঘিও আছে। হ্যাঁ, আর ওই কি যেন ওই দালালদের কথা বলছিলেন তো, দালাল 2-4-10টা দালাল তো আমি খালি হাতেই, আপনারা শুধু আমার পেছনটা প্রোটেকশন দেবেন। এটা কি মুক্তিযোদ্ধাদের ঘাঁটি না রাজাকারদের ঘাঁটি? এটা পুরো 3 বৃদ্ধের ক্যাম্প। আপনারা পাকিস্তান না জয় বাংলা? বললাম তো, মানে আমরা বৃদ্ধ, মানে বুড়ো, আমরা কোনো পক্ষে নই, কোনো দল নেই, নিরপেক্ষ। আমি এই বা হাতটা নামাই, আমার বাতের ব্যথা রাখতে কষ্ট হচ্ছে। শুধু বা হাতটা নামান। থ্যাংক ইউ। কিন্তু আপনি কি, আপনার পরিচয়টা কি? পরিচয়? আমার পরিচয় তো ঢাকা পড়ে আছে যুদ্ধের ঘন ঘটায়। কখনো বাদশাহ, কখনো ভিখারি, কখনো সেনাপতি, কখনো সিপাহী, কখনো বিত্তশালী ধনী, কখনো বস্তি ঘরে অনাহারী। কিন্তু আপনার কথা তো আমরা কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? না, আমিও বুঝতে পারি না। আমিও বুঝতে পারি না কেন মুর্শিদাবাদে ষড়যন্ত্রের ঘন ঘটা। অভিশপ্ত কৃষ্ণ মেঘে আচ্ছন্ন পলাশীর আকাশ। আপনি দেখেছেন সেই আকাশ, সেই মেঘ, সেই মেঘ ধেয়ে চলল পলাশীর প্রান্তর থেকে আম্রকাননে। আম্রকাননে নেমে এলো সূচিবেদ্ধ ঘন অন্ধকার। সেই অন্ধকার থেকে জেগে উঠল আমার রিক্ত নিঃস্ব অসহায় জননীর করুণ আর্তনাদ। জাগো সিরাজ, জাগো মোহনলাল, জাগো বাঙালি শোভন কুমার। আমি আপনাকে চিনতে পেরেছি। ইয়েস, আপনি সেই শোভন কুমার, ওই বার লাইব্রেরির মাঠে ওই রাজা হরিশ্চন্দ্রের যাত্রাপালায় আপনি নায়কের ভূমিকা অভিনয় করে সাব ডিভিশনাল ব্যারিস্টারের কাছ থেকে মেডেল পেয়েছিলেন। আপনি সেই শোভন কুমার? বাল্যকালে নাম ছিল আব্দুস সুবহান, যাত্রা পার্টির অধিকারী নাম রেখেছে শোভন কুমার। তাহলে এবার আমরা হাতটা নামাই। হ্যাঁ, আপনার ওটা পুরনো রিভলভার তো, যে কোনো সময় ফুটে যেতে পারে। কিন্তু আপনারা কোন পক্ষে না জানে কি করে বলে না? আমরা বুড়ো, মানে ওই যুদ্ধ করার মতো শরীরের অবস্থা তো নাই, তাই আমরা পালিয়ে এসে এখানে আছি। আমরা কোনো দলে নই, নিরপেক্ষ। না ভাই, না ভাই, আপনি সিস্টেম জানেন না তো, ওটা লক নেই, ফাটাস করে বেরিয়ে আসতে পারে তো। পারে না, পারে না। আচ্ছা ঠিক আছে, নামান। আপনারা এত ভীতু? বাপরে, এটা একটা নকল পিস্তল। আরে যাত্রা পার্টি তো ওয়ারেন হেস্টিংস এর কোমরে ঝোলানো থাকে, দেখেননি? খেলনা পিস্তল? ইয়ে, আপনি খেলনা জানেন পিস্তল? খেলনা তো খেলনাই, শিক্ষাবান হোক। আপনি বলছেন না কেন কিছু? সুবিধা সাহেব বলছেন না কেন? আপনি জানেন আমার ব্লাড প্রেসার। আমারও প্রেসার, আমারও প্রেসার। আপনি তো একটা সাংঘাতিক রকমের খারাপ লোক। শোভন কুমার সাহেব, আপনাকে যে আমরা প্রহার করেছি সেটা খুব বেশি অন্যায় করিনি জানেন। আমি ডায়াবেটিক পেশেন্ট, আমার মেজাজ একবার মাথায় উঠলে আর নামতে চায় না। ঠিক বলেছেন, আমারও প্রেসার, ওই একই রকম অবস্থা। হ্যাঁ, সেজন্য এরকম গরুর মতো পারবেন না, ঠিক আছে,
অনেকখানি ছেড়ে গেছে, এই আর কয়েকদিন বিশ্রাম নিলেই আপনি যেখানে খুশি চলে যেতে পারবেন। আমি তো কোথাও যাবো না, এরকম একটা নিশ্চিন্তে জায়গা ছেড়ে কেউ কোথাও যায় নাকি পাগল? এত মার খাওয়ার পরেও আপনি এখানে থাকবেন কেন? জায়গাটা কি আপনার খরিদ করার তার উপর? আপনাকে কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। দিনা 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 গলা ধাক্কা দিয়ে করে দিন না। আমি গিয়ে মুক্তিযুদ্ধ ক্যাম্পে অথবা ওই রাজাকারদের ক্যাম্পে বলে দেবো। বলে কি এই লোকটা তো ভালো না, যদি সত্যি সত্যি ওদেরকে যে বলে দেয়। সুমন সাহেব, আসলে মাঠটা একটু বেশি হয়ে গেছে, ও একটু দুর্বল হয়ে পড়েছে। আমরা আলাপ করলাম, মানে এই তিনজন যখন আছি তখন আরেকজন থাকলে আর এমন কোনো অসুবিধা নাই। তবে একটা ব্যাপার, হ্যাঁ, একটু কি ব্যাপার? সামলে সুমলে থাকতে হবে। আরো একটা ব্যাপার। আরেকটা কি ব্যাপার? আর ব্যাপারটা হলো, সুমন সাহেব আপনি বলুন। না, ব্যাপারটা তেমন সাংঘাতিক কোনো ব্যাপার না। মানে এই এক জায়গায় চারজন মিলে থাকতে হলে একটা সাংসারিক খরচ টরচ আছে না, একটা মিনিমাম একটা খরচ, খাওয়া দাওয়া ইত্যাদি। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। কিন্তু আপনার নিজের তো একটা খরচ আছে তো। তাছাড়া আমরা ঠিক করেছি কি যে একটা মিনিমাম ফান্ড তৈরি করবো, যার যার মতো তো আর রান্না করতে পারে না, বুঝলেন না? যাত্রা পার্টির ব্যাপার তো জানেন নেই, অধিকারী টাকা পয়সা কিছু দিতে চায় না। আচ্ছা, আপনাদের মিনিমাম তহবিল কত? মানে আপাতত 20 টাকা দিলে চলে? 20 টাকা দিন, কোনোভাবে দিন। আমরা অবশ্যই 25 টাকা ঠিক করেছিলাম। ঠিক আছে, চলবে ওতেই। ভাই, একটা শব্দ মনে হচ্ছে। শুনুন, আপনারা দুজন এখানে পজিশন নিয়ে থাকুন, আমরা বাইরে যাচ্ছি। হ্যাঁ, আমরা ইশারা করলে পরে আপনারা চলে আসবেন। ইশারা যে করবেন, সাউন্ড, হ্যাঁ সাউন্ড মানে শেষ দেবেন। আচ্ছা, ঠিক আছে, থাকেন। আমার কোনো ঝামেলা ভালো লাগে না, বুঝলেন? কত করে বললো চলো ওপার চলে যাই। আমি বললাম যে ওপার গিয়ে কি হবে? ও বললো যে ওপারে যাত্রা পালাটালা চালু আছে, খাওয়া দাওয়ার অভাব হবে না। আমি গেলাম না, মন টানলো না। ওপারে শুনেছি গেলে পরেই যুদ্ধ পাঠিয়ে দেয়। আমারও কথা তো ঠিক বলা যায় না, কখন মেজাজ খারাপ হয়ে গেল, একটা রাইফেল কাঁধে একেবারে যুদ্ধে চলে গেলাম। তা আমি আর গেলাম না। কোনো কিছু ঠিক নেই, বুঝলেন? কোনো কিছু ঠিক নেই। ঠিক থাকলেই বা কেমন করে? পেছন থেকে ট্রেনে রাখার তো কেউ নেই। ছিল একজন, আবার লম্বা কেচ্ছা। আপনি তো দেখছি আমাকেও ডিফিট দিচ্ছেন। হ্যাঁ, বেশ কথা বলতে পারেন। শোনেন, ওই যে কুব্বাত আলী খান ডাক্তার আছে না, ও কিন্তু কথা বলা একদম পছন্দ করে না। শিশের শব্দ না? হ্যাঁ, আপনি জান, আমার এসব ঝামেলা পছন্দ হয় না। মানে শোনেন, ওই যুদ্ধের সময় একা একা থাকবেন, কিচ্ছু বলা যায় না, নিহত হয়ে যেতে পারেন। চলেন চলেন, সেবা চলেন। আচ্ছা, ঠিক আছে, চলো চলেন চলেন। শোনেন, কি ব্যাপার কিন্তু ভালো ঠেকছে না। কেন? জায়গাটা নির্জন, কতদিন এই এলাকায় কোনো লোকজন আসে না, ভালো মন্দ কিছু তো বলা যায় না। আমার তো মনে হয় পরিটরি। পরিটরি মানে অশরীরী? দেখছেন না বাড়িটা কত পুরনো, কোনো জমিদারের পুরনো বাড়িটারি হবে। নাচঘর তো নিশ্চয়ই ছিল। আমার
কেমন জানি সন্দেহ হচ্ছে কোনো বাইজির অতৃপ্ত আত্মা। রুস্তম সাহেব, আপনার কি মনে হয়? আমার কাছে তো মানুষই মনে হয়, কিন্তু ওই সুবিদ আলী মোক্তার যা বলেছেন এটা কিন্তু একেবারে হেসে উড়িয়ে দেয়া যায় না। আচ্ছা আচ্ছা, পরিদের বাক্স থাকে? বুঝতে পারছি তো চিন্তার বিষয়। মায়া মায়া আমাদের মায়া জালে আবদ্ধ করার জন্য ওই রকম পোশাক দিয়েছে। মায়াজালি হোক আর যাই হোক, পরি হোক আর যাই হোক, যখন আমাদের কাছে এসে পড়েছে তো শেষ পর্যন্ত খোলাসা আমাদের করতেই হবে। হ্যাঁ, এটা তো ঠিকই। আচ্ছা, আমার কিন্তু আরেকটা কথা মনে হচ্ছে। কি? ও পাকিস্তান আর্মি অথবা মুক্তিযোদ্ধাদের স্পাই নয় তো? হতে পারে। হ্যাঁ, অল রাইট, হ্যাঁ। চলুন, আরে বুকে সাহস আনুন। হ্যাঁ, আমরা ওকেই জিজ্ঞেস করি ও স্পাই না পড়ি। কিন্তু জিজ্ঞেস করবেন কি করে? ও তো ঘুমোচ্ছে। আরে ঘুমোচ্ছে, তুলে ফেলবো। যুদ্ধের সময় ভয় করলে চল। আর আপনার কি? আপনার মরা কেটে কেটে অভ্যেস হয়ে গেছে। তোমরা কারা? আমরা এখানে থাকি। তুমি কে? তোমরা সবাই এখানে থাকো? কি সুন্দর জায়গা না? কত সুন্দর পাখি দেখেছো? আমার তো মনে হচ্ছিল কতদিনে চেনা এই জায়গাটা আমার, কত বছরের পরিচিত। আচ্ছা, এখান থেকে একটা নাচঘর ছিল, ঝাড়বাতি। নাচঘর? সেটা আবার কি? আচ্ছা, তোমাদের ওইদিকে একটা দিঘি আছে না? ওমা, কি টলটলে পানি, কেমন শান্ত। আমার মনে হচ্ছিল কতদিন ওখানে সাঁতার কেটেছি। আমি সাঁতার জানি না, জানো? মিলে যাচ্ছে। আহা, তুমি বললে না তোমার নাম কি, কোথায় থাকো, কোত্থেকে এসছো? এতগুলো প্রশ্নের উত্তর একসাথে দেবে কি করে? হ্যাঁ, তুমি শুধু বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি? ও বাবা, পরিচয় বলবো না। এই কেন কেন পরিচয় বলবে না কেন? আচ্ছা, আমরা তোমার কি ক্ষতি করেছি বলো তো, যে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ? জানো জানো আমাদের কত রকমের ব্যারাম, প্রেশার। ওমা, তোমরা আমাকে ভয় পাচ্ছ কেন? কেন তার তুমি কি বুঝবে? আচ্ছা এই মেয়ে, তুমি তোমার নাম বলছো না কেন? শোনো, আমাদের কাছে তোমার পরিচয় দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আমরা, তুমি তো বুঝতে পারছো, আমরা খারাপ লোক নই। না না, তোমরা খারাপ লোক নও, তোমরা ভালো, খুব ভালো। কিন্তু পরিচয় বললে যদি আমাকে ধরে আমার চাচার কাছে দিয়ে আসো। চাচা? হ্যাঁ, ও তো সৎ চাচা। আমার চাচিটা আরো খারাপ, বুড়ি হয়ে গেছে, তবু মিথ্যে কথা বলা ছাড়ে না। মিথ্যে বলে বলে কতদিন চাচা কিনে আমাকে মার খাইয়েছে। আচ্ছা, তুমি শুধু বলো তোমার নাম কি? আমার নাম সুখনিয়া। সুখনিয়া? সুখনিয়া? ওর নাম সুখনিয়া? সুখনিয়া? আমার সেজ মেয়েটার নাম ছিল সুখনিয়া। মেয়েটা সুখের জন্য পাগল ছিল। আমি আমার মেয়েটাকে ভালো ঘর বর দেখে কুমিল্লে বিয়ে দিয়েছিলাম। ওকে জানতো জামাইটা মাতাল, জুয়ারি, বদমাস। আমার সুখের কাঙাল মেয়েটার উপরে কি অত্যাচার করতো, সে অত্যাচার সইতে না পেরে আমার মেয়েটা একদিন মনের দুঃখে গলায় দড়ি। সুকন্যা, মা, তুমি কোথায় থাকো? এখানে কেন এলে, কি করে এলে? পালিয়ে এসেছি। আমাদের টাউনে তো পাকিস্তানি মিলিটারি আক্রমণ করেছিল, যে যেদিকে পাচ্ছিল পালাচ্ছিল। আমি তো আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে পালাবো, ব্যাস এই সুযোগে পালিয়ে এলাম। পালিয়ে এলে? কিন্তু তুমি আগে থেকে কেন ঠিক করে রেখেছিলে যে তুমি পালাবে? বারে পালাবো না, এক ইয়া গোপওয়ালা, অনেকটা এই রকম। তার সাথে চাচি আমার বিয়ে দিবে ঠিক করেছিল। সে নাকি চাচাকে একটা চাকরি দেবে, আর গঞ্জে
হিন্দুর দোকান দখল করে দিবে, আর ছুটিতে আমাকে নিয়ে লাহোর যাবে, সেই জন্যই তো পালাতে চেয়েছিলাম। তোমরা বলো, পালিয়ে এসে ভালো করিনি? ভালো করেছো, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। কিন্তু তুমি এখন যাবে কোথায়, থাকবে কোথায়? জানি না তো। তোমরা কিন্তু আমাকে বলেছো আমার চাচার কাছে দিয়ে আসবে না, মনে আছে? আমি ঘুমোবো, আমার ভীষণ ঘুম পাচ্ছে। আহা, আপনি পায়চারি করছেন কেন? এটা তো আপনার আদালতে বারান্দা নয়। ভাবছি ভাবছি আপনারা মেয়েটার ব্যাপারটা যত সহজ মনে করছেন, ইটস নট দ্যাট মাচ ইজি। এ ব্যাপারে আমাদের একটা মানে ফর্মাল মিটিং হওয়া উচিত ছিল। হ্যাঁ, সেই মিটিং এর জন্যই তো আমরা এখানে বসেছি। আপনি এত উত্তেজিত হলে চলবে কি করে? বসুন। ঠিক আছে, বসুন। বসছি, বসলাম। শোনেন, ওই মেয়েটা তো এমনও হতে পারে যে পাক আর্মি তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে, চেঞ্জ করে মেয়ে রাজাকারটাকে আমাদের উপরে স্পাইং করার জন্য পাঠিয়েছে। তেমন তো দেখলেই বোঝা যায় যে একটা ইনোসেন্ট মেয়ে, আর স্পাই হবে। ওর বয়স বা কত? আপনি তো ওকে পড়িয়ে বলেছেন নাকি? আসলে আমি এখনো সেটা উইথড্র করিনি। তবে একটা ব্যাপার, যে আমাদের রান্না বান্না করার জন্য তো একটা মেয়ে চাই। হ্যাঁ, তাড়িয়ে দিলে ও যদি আবার ওই সেই মোচওয়ালা, ওই যে গোপওয়ালা মিলিটারির কাছে চলে যায়, একদিন দেখা যাবে সে ওকে নিয়ে এসে হাজির হয়েছে। আপনাদের কি একটা কথা মনে আছে যে আমাদেরকে বাজারে যেতে হবে, একেবারে উপোস থাকতে হবে, না হলে? তাহলে মানে মেয়েটা মানে কি এখানে কেউ থাকবে না? মানে মেয়েটা একাই থাকবে? কি আপনি থাকতে চান? না মানে একটা ডিসিশন হয়েছিল না যে আমি আপনাদের প্রহারে আহত, মানে ডাক্তারি শাস্ত্র মতে আমার কিছুটা বিশ্রাম নেওয়া দরকার, তাই না? হ্যাঁ, ঠিকই আছে। তাহলে শোভনী থাকুক। চল, আমরা ঠিক আছে, চলুন। নদীর মধ্যে নদী আছে, কজন লোকে জানে। নদীর মধ্যে নদী আছে, কজন লোকে জানে। সুরের মধ্যে সুর যেমন, সুরের মধ্যে সুর যেমন, সুরের ভেতর টানে। নদীর মধ্যে নদী আছে, কজন লোকে জানে। কেউ শোনে তো কেউ শোনে না, কি কথা কয় মনের মধ্যে আর এক মন যে করে বিচরণ। সেই মনেরই তালাশ করি, সেই মনেরই তালাশ করি শহর বন্দর গ্রামে। কজন লোকে জানে নদীর মধ্যে নদী আছে, কজন লোকে জানে। এসে গেছেন? আচ্ছা, আচ্ছা, আমাকে নিয়ে গেলেই তো হতো, তাহলে এত কষ্ট হতো না। তাহলে আপনাকে এখানে রেখে গেলাম কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন। আপনাকে নিয়ে গেলে কোনো কষ্ট হতো না, আমাদের জীবনের সমস্ত কষ্টের অবসান হয়ে যেত, ভবলীলার সাঙ্গ হয়ে যেত। আপনার এই পোশাক আর গোপ দেখলেই তো পাওয়া যায় মিলিটারি। দেখি এইটা আমার কাছে, ওইটা আপনি নিন। বাস ঠিক আছে না? আচ্ছা,
অনন্তকাল ধরে অপেক্ষায়, অসহ্য জীবন যন্ত্রণা, ইচ্ছে করে উপড়ে ফেলে এই দুটো চোখ, যেন আর কোনোদিন পথপানে চেয়ে থাকতে না হয়। মাতা হে, মা আমার, জীবনের দাবি তো সময়ের হাতে বন্দি, তোমার কোলে মাথা রেখে হয়তো বা সান্ত্বনা পাবো, কিন্তু 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 এই যন্ত্রণা থেকে তো মুক্তি পাবো না। এর চেয়ে ভালো ছিল যদি না কাটতো আমার সেই কৈশোর, যখন ভালোবাসতে পারতাম অন্তর দিয়ে, যখন ভালোবাসতে পারতাম অন্তর দিয়ে, ফুল, নদী, পাতা, লতা সবকিছু। মা আমার কেন চলে গেল আমার দুরন্ত সকাল, সেই কাঁচা রোদ্দুরগুলো। হাসছো কেন? জানো, এই ডায়লগ বলে বলে আমি চারবার মেডেল পেয়েছি। এইরকম অর্ধেক দাড়ি নিয়ে? হ্যাঁ, সেই দাড়ির কথাই তো বলছিলাম। কেন দাড়ি গজায়, কেন আমরা বড় হয়ে উঠি, এই সব বেদনার কথাই তো মূর্ত হয়ে উঠেছে রূপকুমারের আকুল সংলাপে। বাহ, সবাই এসে গেছে। মুখ নষ্ট করে দিলাম। এসো এসো, দাঁড়া এখানে, দাঁড়াও এখানে। হ্যাঁ, এবার তোমার ডায়লগ এইভাবে বলবে। হা পুত্র আমার 7 রাজার ধর্মারিক, সময় বল নিষ্ঠুর, বল নির্দয়, সময় বল নিষ্ঠুর, সময় বল নিষ্ঠুর। শোভন কুমার সাহেব, আমরাও কিন্তু সেই রকম নির্দয় হব, আগের চেয়েও অনেক নিষ্ঠুর ভাবে আপনাকে প্রহার করব। প্রয়োজন হলে তার চেয়েও বেশি, একেবারে বলে এই মার্শাল লর মতো। কিন্তু কেন কি অপরাধ করেছি আমি? কি দোষ আমার? কি অপরাধ? লেট মি নো। আরে যাত্রার দলের ছোকরা ফাজলামি করার জায়গা পারো না, আবার ইংরেজি বলে। কেন এই জায়গাটির মতো ইংরেজি আপনার বাবাদের সম্পত্তি নাকি? জানেন, আমি 12 পাস করেছি। হতে পারে। আরে দেখেন, ওরকম ওই পাড়ার দোকানে অনেক সার্টিফিকেট বিক্রি হয়। আমাকে চ্যালেঞ্জ করুন, আমি মুক্তারি পাস কিনা। পারবেন না, হেরে যাবেন। কারণ মুক্তারি পাস না করলে আমাকে ওই মুক্তারি করা সনদ দিত না, আপনার মতো যাত্রার দল করে বেড়াতে হতো। থামুন তো, আমরা 4 জন মানুষ একসঙ্গে মিলেমিশে থাকতে পারছি না। আচ্ছা শোভন কুমার সাহেব, এই যে আমরা 3টা বয়স্ক লোক এই এতগুলো জিনিস ঘাড়ে করে অত দূর থেকে নিয়ে এলাম, একটু সমবেদনা তো দূরের কথা, একটু হাত পর্যন্ত লাগালেন না? ও, আপনারা এত দূর থেকে এই জিনিসপত্রগুলো টেনে নিয়ে এলেন, আর এখানে এসে আমি একটু ধরলাম না, ধরলে আপনারা খুশি হতেন। আমি তো আপনাদের খুশি করতাম। এটাই সমস্যা হলো। এটাও তো এর মধ্যে 60 টাকা আছে। ওমা, এটা নূপুর, তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ, মানে ওই সামনে পেলাম, কিনে ফেললাম। আর তোর পায়ে লাগবে? মানে আমার সেজন্য এটা না শুকনিয়া, ও নুপুর পড়তে খুব ভালোবাসতো, তাই ও লেগেছে তোমার পায়ে না? খুব 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 সুন্দর। নূপুর, ওই আমার মেয়ের শুকনিয়া পড়তো তো, হ্যাঁ, ওই সামনে পেলাম। মা সুখনিয়া, তুমি আচার খাও? এই যে হাটের মধ্যে বিক্রি করছিল, আমি কিনে এনেছি, খাবে? না না না, আরে ওগুলো হাটের আচার, ওর মধ্যে জার্ম থাকতে পারে। না 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 ডাক্তার সাহেব, না, কোনো জার্ম নেই, আমি নিজে টেস্ট করে দেখেছি, খুব মজা। দাও না। জানো মা সুখনিয়া, আমার ওই ছোট মেয়ে তাহমিনা ব্রাহ্মণবাড়িয়ে বিয়ে দিয়েছি, জানি না কেমন আছে। ও খুব আচার খেতে পছন্দ করতো, তাই আমি তোমার জন্য আচার নিয়ে আসলাম। বাবা, হৃদয়ে হইতে হৃদয়ে সকল আচম্বিত হইল বিদ্যুৎ সেতু স্থাপন।
এই না হলে মেয়ে। মেয়ে না মা, মা বলুন। আজকের মতো নিরামিষ কোনোদিন কখনো খাইনি। হয়েছে হয়েছে, এবার তোমরা ওঠো তো, আমাকে সব গোছাতে হবে। শোনো, চুপচাপ গিয়ে বিশ্রাম করো, যাও। বিশ্রামের পরে লুডো কম্পিটিশন। লুডো কম্পিটিশন, ভেরি গুড। চলো যাক। আমি বন ফুল গো, ছন্দে ছন্দে দোলে আনন্দে নারে নারে নারে। বুঝলেন শোভন কুমার সাহেব, ছোটবেলায় আমিও গান করতাম। আমিও আবৃত্তি করতাম ছোটবেলায়। ছোটবেলায় একবার স্কুলে আবৃত্তি করে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। শোনান না দেখি একটু। ওই সেই কবেকার কথা, অত কি আর মনে আছে? আরে অত না, একটা দুটো লাইন শোনান না। তার মানে আপনি কি মানে রুস্তম সাহেবকে সন্দেহ করছেন নাকি? ও আই সি। বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে যাত্রী নিশীথে রাত্রিরা হুঁশিয়ার। আসছেন কেন? না মানে আচ্ছা, আপনি কি সেই দিনও ওই লঙ্ঘিতে হবে যাত্রী নিশীথে রাত্রিরা হুঁশিয়ার বলেছিলেন? কোন দিন? মানে কোন থেকে? তুমি কে? আমি মুক্তিযোদ্ধা। ও মা, বুঝলেন কোব্বাদ আলী ডাক্তার সাহেব, মামলা মোকদ্দমা করে জীবনটা আমার কেটে গেছে। আর যেতে আমার একটা সুনামও আছে। যদি বলেন কলম বুঝতে আমার একটু কষ্ট হয় না। সুবিদার সাহেব, আপনি তখন থেকে শুধু নিজের জ্ঞানের কথাই বলে যাচ্ছেন। আসলে আপনি অন্য একটা কিছু বলতে চাচ্ছেন, যেটা বলতে চাচ্ছেন সেটা বলে ফেলেন। হ্যাঁ, লক্ষ্য করেছেন একদিনের দেশের চাল শেষ হয়ে গেল, সামনে তো আরো দিন পড়ে আছে। আপনারও তো মুক্তিযোদ্ধা বলে একেবারে বিমোহিত হয়ে গেলেন। আচ্ছা, একটা একটা ইয়াং ম্যান, বাচ্চা ছেলে মুক্তিযুদ্ধ করে বেড়াচ্ছে, কে জানে হয়তো কতদিন উপোস আছে, না খেলোই একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাওয়ার কথা ছেড়েই দিলাম, কিন্তু প্রবলেম যে আরো একটা আছে। প্রবলেম? হ্যাঁ। ও, আপনি সুখনিয়ার কথা বলছেন? সুখনিয়া। তো প্রবলেম কোথায়? মুক্তিযুদ্ধের ছেলেটা তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালোই, আমার তো ভালোই লাগে। আপনাকে আমি বোঝাতে পারলাম না, আমাদের কপালে সুখের সংসার নেই আর কি। তুমি? হ্যাঁ, তোমার জন্য তো দাঁড়িয়ে আছি। আমার জন্য? কেন?
অনেক অনেক কথা তোমার সাথে, কত প্রশ্ন। প্রশ্ন? কি প্রশ্ন? তার আগে বলো, সেই তখন থেকে দেখছি তুমি কি যেন খুঁজছো। কি খুঁজছো তুমি? তোমার কিছু হারিয়েছে? কই না তো, কিছু হয়নি। না না, কিছু খুঁজছি না। কি যেন প্রশ্ন করবে বলছিলে? ওরা বলছিল যুদ্ধে গেলে মরতেই হবে, এটাই নিয়ম, না মরলে সেটা ভাগ্য। হ্যাঁ তাই। তুমিও তো যুদ্ধ করো, তুমিও তো মরতে পারো। যুদ্ধ করছি তো। তুমি মরতে চাও কেন? কে মরতে চায় সাথ করে? তবে কি করে বোঝাবো তোমাকে? মরতে হয় দেশের জন্য, স্বাধীনতার জন্য। শরীর খারাপ নাকি? হ্যাঁ, একটু জ্বর জ্বর ভাব। হ্যাঁ, ডাক্তারদের দেখি দেখি দেখি। কই না তো, গা তো গরম না। গা গরম না? না, আরে ভেতরে জ্বর, বাইরে না। ও ভেতরে? ভেতরে তো আমারও জ্বর ছিল, সেরে উঠেছিলাম। আজকাল মেয়েটাও যে কই থাকে খুঁজে পাওয়া যায় না। আমাদের সংসারে আগুন লাগলো শেষ পর্যন্ত। আহা, কোথায় আগুন লাগলো বলবেন তো? দেখতে চান? আসুন আমার সাথে, আসুন। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখো? তোমাকে দেখি। আমাকেই তো দেখো, কিন্তু কি দেখো? আমার চাচি যখন আমাকে মারতো আর বলতো মেরেই ফেলবো তোকে, আমার ভীষণ ভয় করতো, যদি সত্যি মেরে ফেলে। মরতে আমার খুব ভয়। এম এ পাস যাত্রাশিল্পী কাকা বলছিল দেশের জন্য মায়ের টান লাগলে নাকি মরতেও ভালো লাগে, তখন মানুষ খুব সাহসী হয়। কিন্তু তুমি তো আমাদের মতোই মানুষ। এখন বলুন, মুক্তিযোদ্ধা তো আর সবসময় থাকবে না আমাদের সাথে। যাবার সময় যদি সুখনিয়াকে নিয়ে যেতে চায়? সেটা তো চিন্তার বিষয়, কিন্তু যদি চলেই যায় আমরা কি করতে পারি? মুক্তিযোদ্ধাদের সঙ্গে তো আমরা গন্ডগোল করতে পারি না। না না, আমরা তো মুক্তিযোদ্ধাকে বলতে পারি সুকুনিয়াকে রেখে যাও। সুখুনিয়া যদি নিজেই যেতে চায় তাহলে? হ্যাঁ, যদি চায় সেটা তো হতে পারে। হ্যাঁ, তাহলে তোমরাও জানো, আগে থেকেই জানো মুক্তিযোদ্ধা চলে যাচ্ছে, বিদায় নেবার জন্য তোমাদের ডাকছেন। ও সময় নেই। তুমি যাবে না ওর সাথে? আহা, ওর সময় নেই, দাঁড়িয়ে আছে। মুক্তিযোদ্ধা আবার ফিরে আসতে পারে। না, ফিরে আসবে সে কথা বলেনি,
বলেছে এই তল্লাটে ওরা একটা জরুরি কাজ আছে, যুদ্ধের চেয়ে কম ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, ও আশেপাশেই থাকবে। ও বলেছে যে আমরা যদি এইখানেই থাকি তাহলে আবার দেখা হতে পারে। হ্যাঁ, তুমি কাঁদছো কেন? তোমরা বুঝো না কাঁদছি কেন? বুঝবো না কেন? বুঝি বুঝি। তোমার মতো বয়স একদিন আমাদের তো ছিল, তুমি ওর সঙ্গে গেলেই তো পারতে। ও তো বলেইছিল। বলেছিল? হ্যাঁ বলেছিল। এখানে কখন কি ঘটে যায় ঠিক নেই। আমার মতো একটা সরল সাদাসিধে মেয়ে। সরল সাদাসিধে মেয়ে? হ্যাঁ, আরো বলেছে অবুঝ মেয়ে, কখন কোন বিপদে পড়ে যাবে ঠিক নেই। যুদ্ধ তো। আমি বললাম না, এই চার বুড়োকে তাহলে দেখবে কি? ওদের ছেড়ে আমি যাব না। মা রে, মা মা, তুই অসত্যি কেন মা? কিন্তু তাই যদি নিজের ইচ্ছে যদি থেকে গেলি তাহলে কাঁদছিস কেন মা? ওর জন্য মায়া লাগে না বুঝি? আপনি তো চুরি করলেন। হ্যাঁ, আপনি চোর। কি কি? আমি চোর? আমি চোর হলে আপনার 14 গোষ্ঠী চোর। আমার গুটি ওই পাকা ঘরে টিনের মাথায় ছিল। টিনের মাথা ছিল, আপনার তো ছিল কাঁচা ঘরে। কে বলেছে কাঁচা ঘরে? লুডু খেলা নিয়ে মুক্তারি। কি কি কি? দেখেন দেখেন শোভন যাত্রা সাহেব, আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন, কিন্তু আমার মোক্তারি নিয়ে কিছু বলবেন না, কুরুক্ষেত্র লেগে যাবে। মোক্তারি ইজ এ নোবেল প্রফেশন। ইউ আর এ লায়ার। কি 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 কি? আমি লায়ার হলে আপনার বসেন। আমি জানতাম তুমি আসবেই। কি করে জানতে? বারে খুঁজতে হবে না তোমার। কি কি খুঁজতে হবে? সেদিন আমাকে বলনি, আজ আমি জানি তুমি কি খুঁজছো। আমি বলো তো কি খুঁজছো? বলতে হবে না, এসো আমার সাথে। কোথায়? আহা এসোই না। আচ্ছা, আমরা একটু নড়াচড়া করতে পারি? নিশ্চয়ই। আপনি তো আর্মিতে ছিলেন, আপনি তো জানেন এভাবে ফাটবে না যতক্ষণ না আমরা নিজেরা না ফাটাই। আচ্ছা বাবা আব্দুল্লাহ, এতগুলো অস্ত্র এখানে মাটির তলায় এলো কি করে? হ্যাঁ বলছি, এখানে এই বর্ডার এরিয়াতে পাক আর্মিদের একটা বিরাট অস্ত্রাগার ছিল। এক রাতে ওদেরকে মেসেজ দেওয়া হয় যে সমস্ত অস্ত্র যেন কোনো প্রোটেক্টেড স্থানে ভালোভাবে লুকিয়ে রাখা হয়, এবং ওখানে কিছু গার্ড রেখে সমস্ত আর্মি যেন মেইন ক্যান্টনমেন্টে রিপোর্ট করে। কিন্তু পথের মধ্যে ওদের সমস্ত ফোর্স আমাদের মুক্তিযোদ্ধাদের হাতে নিশ্চিহ্ন হয়ে যায়, এর সাথে গার্ডগুলো। আর এরপরে এমন কেউ থাকলো না যে লুকিয়ে থাকা অস্ত্রগুলোর সন্ধান দিতে পারে।
আমরা মুক্তিযোদ্ধারা ব্যাপারটা জানতাম, কিন্তু এটা জানতাম না যে অস্ত্রগুলো কোথায় লুকোনো আছে। আমাদের মধ্যে অনেকেই চেষ্টা করেছিল, কিন্তু কেউ খুঁজে বার করতে পারেনি। আমার সৌভাগ্য, সুখনিয়ার জন্য আমি খুঁজে পেলাম। আমাদের এখন কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আমি ক্যাম্পে যাব, আমি ফিরে না আসা পর্যন্ত আপনাদের এখানেই অপেক্ষা করতে হবে। কি বলছো বাবা? মানে এখানে অপেক্ষা করতে হবে? বাবা, আমরা তো এসবের মধ্যে জড়াতে চাই না। কিন্তু জড়াতে না চাইলেও তো জড়িয়ে যেতে হচ্ছে। ইয়ে কম্পা সাহেব, আমরা এক কাজ করি, আমরা বরং অন্য কোথাও চলে যাই। হ্যাঁ, সেই ভালো। বাবা, ইয়ে হয়েছে যে আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা এখানে থেকে কি লাভ? আমরা তো যুদ্ধ করতে পারবো না। আচ্ছা, আপনাদের মধ্যে এমন কি আছেন যে মাটির নিচে অস্ত্রগুলোকে পাহারা দিতে পারেন? আমি পারবো। সর্বনাশ হয়ে গেছে। আরবি আর রাজাকাররা আমাদের চারদিকে দিয়ে ঘিরে ফেলেছে। এখন কি হবে? আচ্ছা, ওরা কি টের পেয়েছে যে আমাদের এখানে অস্ত্র লুকানো আছে? নিশ্চয়ই। তাহলে এত মিলিটারি আসবে কেন? আবার সঙ্গে অনেক লোক রয়েছে, বাঙালি মনে হচ্ছে। বাবা, আমি সলতান পিস কমিটির ভাইস চেয়ারম্যান জনাব রহমান আলী তালুকদার বলিতেছি। আমরা জানি আপনারা কয়েকজন এখানে রহিয়াছেন। পাকিস্তান সামরিক সরকারের পক্ষ হইতে আপনাদের আত্মসমর্পণ করার জন্য নির্দেশ জানানো হইতেছে। আপনারা নিশ্চয়ই জ্ঞাত নহেন যে আপনারা বারুদের উপরে অবস্থান করিতেছেন। যে কোনো সময় বিস্ফোরণ ঘটিতে পারে। পাক ওয়াতন রক্ষার জন্য এই গোলা বারুদ অতীব প্রয়োজন, যাহার জন্য আপনাদেরও পবিত্র দায়িত্ব রহিয়াছে। এখন কি হবে? আমরা যদি এই গোলা বারুদ, এই অস্ত্র ওদের হাতে তুলে দেই, এই অস্ত্র আর গোলা বারুদ দিয়েই ওরা আরো বাঙালি খুন করবে। আমরা তা হতে দিতে পারি না। কিন্তু আমরা তাহলে কি করব? আমরা আত্মসমর্পণ করব না। আত্মসমর্পণ না করলে ওরা তো আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহ চাই তো আমরা ওদের হাতে মরব না। আপনাদের সহিত অত্র এলাকার সামরিক প্রশাসক মেজর আকবর মাদানি রহিয়াছেন। তিনি আপনাদের মাত্র 3 মিনিট সময় দিয়েছেন। 3 মিনিটের মধ্যে বাহিরে আসিয়া আপনারা আত্মসমর্পণ করুন। মাত্র 3 মিনিটের আয়ু? আর দেরি নয়, শুকরিয়া, চলো। আরে কি ব্যাপার, আপনারা কি বসে থাকবেন নাকি? কিন্তু আত্মসমর্পণ করার সময় যদি মুক্তিযোদ্ধা পেছন থেকে গুলি করে, ওদেরই বা বিশ্বাস কি? যদি আত্মসমর্পণ করার সময় সামনে দিয়ে তো মারতে পারে নাকি? আচ্ছা, মুক্তিযোদ্ধাটা গেল কোথায়? হ্যাঁ, মুক্তিযোদ্ধা, সামনের কথা ভাবুন, সামনের কথা ভাবুন। আমি এখন প্রস্তুত। আপনারা যারা আত্মসমর্পণ করতে চান তারা যেতে পারে। কিন্তু তুমি কি করবে? তুমি না বললেও আমি বুঝতে পারছি তুমি ডিনামাইট সেট করে এসছো। এটা ওই প্লাঞ্জারটা ধরে চাপ দিলেই সব গোলা বারুদ সহ উড়ে যাবে। তুমিও তো মরবে। কি করব বলুন? 100 LMG, 1000 স্টেন গান, 4টা 3-inch মর্টার, অ্যামিউনিশন, আর অনেকগুলো ডিনামাইট উইথ ডেটোনেটর, আর গান পাউডারের তো কোনো কথাই নেই। এতগুলো অস্ত্র ওদের হাতে তুলে দেব? আপনার টুলকি 3 বছরের নিষ্পাপ শিশু, ওর মতো লাখো লাখো টুলকিকে ওরা হত্যা করবে। এ তো হতে দেওয়া যায় না।
আমি আমি মরবো না। আমি আমার দেশের স্বাধীনতার জন্য আত্মাহুতি দেব। আমিও। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেঁধেছে বিদ্যুৎবান স্বপ্নের জাল ছেদিয়া। শোভন কুমার সাহেব, এটা যাত্রা পালার সময় নয়, মরণ একেবারে দরজার সামনে এসে দাঁড়িয়েছে তো। ব্যথায় ভুবন ভরিছে, ঝরঝর করে রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহবা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহবা স্বপনে ডরিছে। আব্দুল্লাহ, 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 আমিও আত্মাহুতি দেব, আত্মাহুতি দেব। আমি প্রস্তুত। বলো, বলো আমাকে কি করতে হবে। তুমি সেদিনের একটা ছেলে, একটা তরুণ, তুমি আত্মাহুতি দিতে পারো দেশের জন্য, আমি পারি না। উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই, ওরে ভয় নাই। নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? চুলকিকে মারার জন্য আরো অস্ত্র ওদের হাতে তুলে দেব। যান, যান, আপনারা তো আত্মসমর্পণ করবেন। যান, যান। আত্মসমর্পণ নয়, আত্মাহুতি। রসম সাহেব, সারা জীবন আমি হিরোর পাঠ করেছি। একা আপনি মহৎ হবেন, আমিও পারি, আমিও পারি। খুব পারেন আপনারা, তাই না? খুব পারেন। আপনার চুলকি বলেছে, আপনি সারা জীবন হিরো ছিলেন, এই আপনাদের দিমাগ। আমি আত্মাহুতি দেবো। জিজ্ঞেস করেন কেন? জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করলাম কেন? এইটুকু একটা ছেলে সারা জীবন যা পড়ে রয়েছে, এই মেয়েটা, এরা বাংলাদেশের জন্য, তার মুক্তির জন্য আত্মাহুতি দেবে। আমার তো একবার খবরে আমার জীবনের জোর আছে। আব্দুল্লাহ, আমি তোমাদের সাথে আত্মাহুতি দেবো বাবা, আমি আত্মাহুতি দেবো। অনেক এগিয়ে। আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে 3 মিনিট সময় শেষ হইয়াছে। আপনারা আত্মসমর্পণ না করিলে আপনাদের আত্মসমর্পণ করিতে বাধ্য করা হইবে, গ্রেফতার করা হইবে এবং বিচার করা হইবে। আমরা আত্মসমর্পণ করব না। কিন্তু ওরা তো আমি ওরা আমাদের হাতের মধ্যে, ওদেরকে নিয়েই মরবো। গুড আইডিয়া, গুড আইডিয়া। ভাই, আপনার আত্মসমর্পণের সময় কিন্তু চলে যাচ্ছে। জয়